একটা ভবিষ্যতের পৃথিবী যেখানে মানুষের সংখ্যা বেড়ে গিয়ে জীবনই হয়ে উঠেছে সবচেয়ে বড় সংকট। আর সেই সংকট থেকে বাঁচতে সরকার চালু করেছে এক নিষ্ঠুর নিয়ম। প্রতিটি পরিবারে শুধু একজন সন্তান, কিন্তু প্রকৃতির নিয়ম ভেঙে জন্ম নেয় এক অবিশ্বাস্য সত্য। একজন মানুষ যার ভেতরে লুকিয়ে আছে 7টা আলাদা জীবন। বাইরের পৃথিবীর কাছে তারা সবাই একটাই নাম, ক্যারেন সেটম্যান, কিন্তু সেই নামের আড়ালেই 30 বছর ধরে বেঁচে আছে 7টা আলাদা অস্তিত্ব। কিন্তু যতই তারা লুকিয়ে থাকুক, সত্য কি চিরকাল লুকিয়ে থাকে, নাকি একদিন এমন কিছু ঘটে যা পুরো সিস্টেমকে ভেঙে দেয়? গল্পের শুরুটা হয় এক ভয়ঙ্কর ভবিষ্যতের পৃথিবীতে। একটা এমন পৃথিবী যেটা আমাদের চেনা বাস্তবতার সঙ্গে আর কোনো মিলই রাখে না, যেখানে গত 50 বছরে জনসংখ্যা এত দ্রুত বেড়ে গেছে যে পৃথিবী যেন নিজের ভারী আর নিতে পারছে না। খাবার আর পানির মতো মৌলিক জিনিসগুলো প্রায় শেষ হয়ে আসছে। মানুষ প্রতিদিন বাঁচার জন্য লড়াই করছে, আর সেই লড়াইয়ের মাঝেই বিজ্ঞান এগিয়ে এসেছে এক নতুন সমাধান নিয়ে। দ্রুত বেড়ে ওঠা ফসল, কম সময়ে বেশি উৎপাদন। কিন্তু মানুষ বুঝতে পারেনি প্রকৃতির নিয়ম ভেঙে এই সুবিধা নিতে গিয়ে তারা নিজেরাই একটা ভয়ঙ্কর বিপদের দরজা খুলে দিচ্ছে। কারণ ধীরে ধীরে এর প্রভাব পড়তে শুরু করে মানুষের শরীরে। তাদের জিনে এমন পরিবর্তন আসে যে একসাথে একাধিক সন্তানের জন্ম হওয়া হয়ে দাঁড়ায় একদম সাধারণ ঘটনা। আর তখনই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। এই ক্রমবর্ধমান জনসংখ্যার ভয়াবহতা ঠেকাতে সরকার নিয়ে আসে এক নিষ্ঠুর আইন, ওয়ান চাইল্ড পলিসি, যেখানে কোনো পরিবারকে একের বেশি সন্তান নেওয়ার অনুমতি নেই। আর এই আইনের পেছনেই সবচেয়ে বড় ভূমিকা ছিল ডক্টর নিকোলেট কেমিন নামের এক শক্তিশালী ও প্রভাবশালী মহিলার। তার যুক্তি ছিল পরিষ্কার: যদি প্রতিটি পরিবারে একটি করে সন্তান থাকে, তাহলে তাকে ঠিকভাবে বড় করা সম্ভব হবে এবং পৃথিবীর সীমিত সম্পদও কিছুটা হলেও টিকে থাকবে। কিন্তু এই আইনের বাস্তব প্রয়োগ ছিল আরো বেশি ভয়ঙ্কর। কারণ যেসব শিশু অবৈধভাবে জন্ম নিত, সরকার তাদের ধরে নিয়ে যেত এবং পাঠিয়ে দিত ক্রায়ো স্লিপে, এক ধরনের গভীর ঘুমে, যেখানে তারা বছরের পর বছর, হয়তো দশকের পর দশক ঘুমিয়ে থাকবে, যতদিন না পৃথিবী আবার বাসযোগ্য হয়ে ওঠে। যেন তারা মানুষ নয়, বরং ভবিষ্যতের জন্য জমা করে রাখা কোনো বস্তু। এই পুরো সিস্টেমকে নিখুঁতভাবে চালানোর জন্য প্রতিটি মানুষের হাতে বাধ্যতামূলকভাবে পরানো হতো একটি ব্রেসলেট, যেখানে তার পরিচয়, স্ট্যাটাস, এমনকি ডিএনএ পর্যন্ত রেকর্ড করা হতো। আর শহরের প্রতিটি কোনায় কোনায় ছিল কঠোর নজরদারি, চেক পয়েন্ট, পুলিশ, স্ক্যানার। কে কোথায় যাচ্ছে, কে কি করছে, সবকিছু মুহূর্তে যাচাই হয়ে যেত। আর যদি কোনোভাবে ধরা পড়তো যে কেউ এই আইনের বাইরে গিয়ে একাধিক সন্তান জন্ম দিয়েছে, তাহলে তার জন্য অপেক্ষা করত নির্মম শাস্তি। এই ভয় আর নিয়ন্ত্রণে ভরা পৃথিবীতেই বাস করত এক সাধারণ মানুষ, টেরেন্স সেটম্যান, যার জীবনে হঠাৎ করে নেমে আসে এক অকল্পনীয় বিপর্যয়। তার মেয়ে একটি জেনেটিক মিউটেশনের কারণে একসাথে 7টি সন্তানের জন্ম দেয়, কিন্তু সেই সন্তানদের জন্ম দিতে গিয়েই সে মারা যায়, রেখে যায় 7টি ছোট্ট কন্যা শিশু, যাদের মুখ একদম হুবহু একই, যেন 7টা আলাদা শরীরে একই মানুষের প্রতিচ্ছবি। তাদের বাবার কোনো পরিচয় নেই, চারপাশে সরকারের ভয়ঙ্কর আইন, আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। এই অবস্থায় টেরেন্স এক সাহসী কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে, যাই হয়ে যাক না কেন, সে এই 7টি শিশুকে বাঁচাবে, লুকিয়ে রাখবে পৃথিবীর চোখ থেকে, এমন ভাবে বড় করবে যাতে কেউ কখনো বুঝতেই পারে না তাদের অস্তিত্ব। আর সেই পরিকল্পনাকেই সফল করতে সে তৈরি করে এক অভিনব নিয়ম। প্রতিটি মেয়ের নাম রাখা হয় সপ্তাহের এক একটা দিনের নামে: মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। আর তাদের সবাইকে রাখা হয় একটা গোপন অ্যাপার্টমেন্টে, যেখানে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে তারা বড় হতে থাকে। কিন্তু এই লুকিয়ে থাকা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ছিল, তারা 7 জন হলেও বাইরের পৃথিবীর কাছে তারা শুধু একজন, ক্যারেন সেটম্যান। প্রতিদিন সপ্তাহের যে দিন, সেই দিনের নামের মেয়েটাই শুধু বাইরে যেতে পারবে, আর বাকি 6 জনকে থাকতে হবে ঘরের ভেতরে লুকিয়ে, নিঃশব্দে, নিঃশ্বাস আটকে। কারণ একটা ছোট্ট ভুল মানে সবকিছু শেষ হয়ে যেতে পারে। এভাবেই শুরু হয় এক টান টান উত্তেজনায় ভরা গল্প, যেখানে প্রতিটা দিন একটা নতুন পরীক্ষা, প্রতিটা মুহূর্ত একটা নতুন ঝুঁকি, আর 7টা জীবনের অস্তিত্ব ঝুলে থাকে এক অদৃশ্য সুতোয়, যা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। টেরেন্স সেটম্যান তার 7 নাতনিকে এমন নিখুঁতভাবে লুকিয়ে বড় করছিল যে বাইরের পৃথিবীর কারো মনে কখনো সন্দেহই জাগেনি। এই ছোট্ট অ্যাপার্টমেন্ট
অ্যাপার্টমেন্টের ভেতরে একজন না, আসলে 7টা আলাদা মানুষ বেঁচে আছে। সবকিছুই এত হিসেব করে সাজানো ছিল যে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন একটা পরিকল্পিত অভিনয়ের অংশ। নিয়ম ছিল একটাই, দিনে শুধু একজনই বাইরে যাবে আর বাকিরা থাকবে ঘরের ভেতরে লুকিয়ে নিঃশব্দে। আর এই নিয়ম মেনেই তারা সবাই মিলে তৈরি করেছিল একটা নতুন পরিচয়, ক্যারেন সেটম্যান, যে নামের আড়ালেই তারা পৃথিবীর সামনে বেঁচে থাকতো। বাইরের পৃথিবীতে সে ছিল ক্যারেন, একজন সাধারণ মানুষ যার একটা চাকরি আছে, একটা রুটিন আছে, একটা স্বাভাবিক জীবন আছে। কিন্তু সেই দরজাটা বন্ধ হলেই, ঘরের ভিতরে ফিরে এলেই তারা আবার হয়ে যেত 7টা আলাদা মানুষ, 7টা আলাদা অনুভূতি, আলাদা চিন্তা, আলাদা অস্তিত্ব। এভাবেই কাটতে কাটতে পেরিয়ে যায় দীর্ঘ 30 বছর। আর এই 30 বছরে তারা বড় হয়, বদলায়, কিন্তু বদলায় না তাদের ভয়। কারণ এখন সরকারের নজরদারি আগের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ, অনেক বেশি নির্মম। যে কোনো মুহূর্তেই তাদের এই গোপন পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। এই ঝুঁকিপূর্ণ জীবনটাকে সামলানোর জন্য তারা তৈরি করেছিল একটা নিখুঁত সিস্টেম। প্রতিদিন রাতে ডিনার টেবিলে বসে যে বোনটা সেদিন বাইরে গেছে, সে পুরো দিনের প্রতিটা ঘটনা খুলে বলতো। কোথায় গেছে, কার সঙ্গে কথা বলেছে, কি কি হয়েছে, সবকিছু বিস্তারিতভাবে শেয়ার করত, যাতে পরের দিন যে বাইরে যাবে সে যেন কোনো ভুল না করে, কোনো অসঙ্গতি না ঘটে। কারণ এখানে একটা ছোট্ট ভুল মানেই সবকিছু শেষ। আজ সানডের পালা ছিল বাইরে যাওয়ার। সে তার প্রতিদিনের রুটিন মেনে বের হয়, শহরের মধ্যে ঘুরে নিজের কাজগুলো শেষ করে, এমনকি মার্কেট থেকে একটা বড় নরওয়েজিয়ান ইঁদুর কিনে আনে। কারণ এই পৃথিবীতে এখন আসল খাবার পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। মানুষ বাধ্য হয়ে অদ্ভুত সব জিনিস খেয়ে বেঁচে আছে। সবকিছু ঠিকঠাক করে সে চেক পয়েন্ট পার হয়ে যখন আবার অ্যাপার্টমেন্টে ফিরে আসে, তখনই একটা ছোট্ট কিন্তু অস্বস্তিকর ঘটনা ঘটে। গার্ড তাকে দেখে একটু বিভ্রান্ত হয়ে বলে, কাল তো আপনাকে অনেক নেশাগ্রস্ত লাগছিল, আজ তো একদম ঠিক আছেন। সানডে কিছুই বলে না, শুধু হালকা একটা হাসি দিয়ে ভেতরে ঢুকে যায়। কিন্তু এই কথাটা যেন অদ্ভুত একটা সন্দেহের বীজ বপন করে দেয়। রাতে সবাই একসাথে বসে ডিনার করে, আর নিয়ম অনুযায়ী সানডে তার দিনের প্রতিটি ঘটনা খুলে বলতে শুরু করে। সে কি করেছে, কোথায় গেছে, কি হয়েছে বাইরে, সবকিছু। কিন্তু আজ একটা জিনিস চোখে পড়ে, মানডে যেন অন্য কোথাও হারিয়ে গেছে। তার মুখে একটা অদ্ভুত গভীরতা, যেন সে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। এর মাঝে সানডে একটা বড় খবর দেয়, তাদের অফিসে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ফ্রাইডের, কারণ সে তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। মেশিন আর টেকনোলজির প্রতি তার আগ্রহই তাদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। এরপর গল্পটা আমাদের নিয়ে যায় অতীতে, যেখানে দেখা যায় কিভাবে টেরেন্স ছোটবেলা থেকে তাদের প্রস্তুত করে তুলেছিল এই ভয়ঙ্কর জীবনের জন্য। শুধু পড়াশোনা না, তাদের দেয়া হয়েছিল কঠিন ফিজিক্যাল ট্রেনিং, শেখানো হয়েছিল মানসিক নিয়ন্ত্রণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে মুহূর্তের মধ্যে লুকিয়ে যেতে হয়। যদি কখনো হঠাৎ করে বাড়িতে কেউ ঢুকে পড়ে, তাহলে মাত্র 1 মিনিটের মধ্যেই সবাইকে অদৃশ্য হয়ে যেতে হবে, যেন সেখানে কখনো কেউ ছিলই না। আর শুধু একজন থাকবে সামনে, যে ক্যারেন হয়ে পরিস্থিতি সামলাবে। যেদিন থেকে তারা স্কুলে যাওয়া শুরু করেছিল, সেদিন থেকে এই এক পরিচয়ে অভিনয় শুরু হয়। আর সেই একই নিয়ম, প্রতিদিন শুধু একজন বাইরে যাবে, চলতে থাকে বছরের পর বছর, একটুও বদলায় না। পরের দিন আসে, আর এবার থার্সডের পালা বাইরে যাওয়ার। প্রথমবার এত মানুষের ভিড়, এত বড় পৃথিবী দেখে সে একটু ভয় পেয়ে যায়। কিন্তু তার আগে টেরেন্স সবকিছু প্রস্তুত করে রেখেছিল। তার ব্রেসলেট এমন ভাবে মডিফাই করে দিয়েছিল যাতে চেক পয়েন্টে কোনো সমস্যা না হয়, যেন সে একদম নিখুঁতভাবে ক্যারেন হয়ে উঠতে পারে। বের হওয়ার আগে টেরেন্স তাকে একটা কথায় বারবার মনে করিয়ে দেয়, যাই হোক, কখনো তোমার বোনদের কথা বলবে না, কারণ এই একটিমাত্র ভুলই তাদের পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। আর এভাবেই এক মিথ্যা পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর সত্যকে লুকিয়ে রেখে তাদের জীবন চলতে থাকে একই নিয়মে, একই ছন্দে। কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা বদলাতে শুরু করেছে, যেন এই নিখুঁত পরিকল্পনার কোথাও একটা ফাটল ধীরে ধীরে তৈরি হচ্ছে। 7টা বোন, কিন্তু পৃথিবীর কাছে তারা একজনই। এই অদ্ভুত আর নিষ্ঠুর বাস্তবতার মধ্যে দিন কাটাতে কাটাতে ভেতরে ভেতরে প্রত্যেকেই একটাই জিনিসের জন্য ছটফট করছিল, নিজের একটা আলাদা পরিচয়, নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। তাদের প্রত্যেকেরই ছিল আলাদা স্বপ্ন, আলাদা ইচ্ছা, আলাদা একটা জীবন কল্পনা। কিন্তু বাস্তবে তারা বন্দী ছিল একটা নামের মধ্যে, ক্যারেন সেটম্যান হয়ে বাঁচতে বাধ্য। এই চাপটা সবার জন্যই কঠিন ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল থার্সডে। ছোটবেলায় একবার সে লুকিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেছিল, একটু নিজের মতো করে পৃথিবীটা দেখবে বলে। কিন্তু সেই ছোট্ট ভুলটাই হয়ে যায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি। বাইরে গিয়ে দুর্ঘটনায় তার আঙুলে এতটাই চোট লাগে যে সেটার একটা অংশ কেটে ফেলতে হয়। আর তখনই টেরেন্স বুঝতে পারে, যদি একজনের শরীরে কোনো পার্থক্য থাকে, তাহলে তাদের পুরো
গোপন পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। আর তাই সে নেয় একটা নিষ্ঠুর সিদ্ধান্ত। শুধু থার্সডে না, 7 জনকে একইভাবে সেই আঙুলের অংশ কেটে ফেলতে হবে, যাতে তারা দেখতে একদম হুবহু একই থাকে। একই ভুলের শাস্তি সবাইকে। এই নিষ্ঠুর বাস্তবতা তাদের চোখের সামনে দাঁড়িয়ে যায়। মানডে সাহস করে সবার আগে নিজের আঙুল কাটে, তারপর একে একে বাকিরা সবাই। আর সেই দিনের যন্ত্রণার স্মৃতি আর অপরাধ বোধ আজও থার্সডের ভেতরটা ভেঙে চুরে ফেলে। সময় এগিয়ে চলে, তারা বড় হয়, কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হয় না। একদিন মান্ডের পালা আসে বাইরে যাওয়ার। সেদিন সে একটু অসুস্থ বোধ করছিল, শরীরটা ঠিক ভালো লাগছিল না। তবুও নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই, কারণ একটা দিন মিস মানেই সন্দেহ, আর সন্দেহ মানেই ধ্বংস। তাই সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবার ক্যারেন বানায়, মেকআপ দিয়ে নিজের ক্লান্তি ঢেকে ফেলে, আর একদম স্বাভাবিক মুখে চেক পয়েন্ট পার হয়ে অফিসে পৌঁছে যায়। সবকিছু যেন ঠিকঠাকই চলছিল, কিন্তু লিফটে তার সঙ্গে দেখা হয় জেরির, তার কো-ওয়ার্কার, আর একই সাথে প্রমোশনের প্রতিদ্বন্দ্বী। কিন্তু আজ জেরির চোখে একটা অদ্ভুত ইঙ্গিত ছিল, আর তার কথাগুলো যেন সরাসরি মান্ডের বুক কাঁপিয়ে দেয়। সে বলে, আমার কাছে তোমার বিরুদ্ধে প্রমাণ আছে, বেশি দিন আর লুকিয়ে থাকতে পারবে না। এই কথাটা শুনে মান্ডের ভেতরটা কেঁপে ওঠে, কারণ সে বুঝে যায় হয়তো তাদের সবচেয়ে বড় গোপন সত্যটা আর নিরাপদ নেই। কিন্তু সেই দিনের আসল রহস্য শুরু হয় রাতে, কারণ মান্ডে আর বাড়িতে ফেরেই না। সময় পেরিয়ে যায়, রাত গভীর হয়, কিন্তু দরজা খোলে না। ঘরের ভেতরে থাকা বোনদের মধ্যে ধীরে ধীরে একটা অজানা ভয় ছড়িয়ে পড়ে। এমন তো কখনো হয়নি। তারা মান্ডের ব্রেসলেট ট্র্যাকার চেক করে, কিন্তু সেটাও অফ, যেন সে হঠাৎ করেই পৃথিবী থেকে মুছে গেছে। পরের দিন সকাল হয়, কিন্তু মান্ডের কোনো খোঁজ নেই। আতঙ্কের মধ্যেই আসে নতুন একটা সিদ্ধান্ত, আজ টুয়েসডের পালা বাইরে যাওয়ার। ভয় থাকলেও থেমে থাকার কোনো উপায় নেই, কারণ নিয়ম ভাঙা মানেই আরো বড় বিপদ। তাই টুয়েসডে নিজেকে শক্ত করে, বোনদের আশ্বস্ত করে বলে, সবাই একদম নর্মাল থাকবে, আমি খোঁজ নিয়ে আসছি। বাইরে বের হওয়ার পরেই সে বুঝতে পারে পরিস্থিতি আগের মতো নেই। গার্ডের কথাতেই ধরা পড়ে একটা অস্বাভাবিকতা। সে বলে, কাল তো আপনাকে ফিরতে দেখিনি। টুয়েসডে পরিস্থিতি সামলে নেয়, হালকা হাসি দিয়ে কথাটা উড়িয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝে যায় কিছু একটা ভুল হচ্ছে, খুব বড় কিছু। সে নিজের ট্র্যাকার অন করে দেয়, যাতে ঘরের ভেতরের বোনেরা সব শুনতে পারে, আর সরাসরি অফিসে গিয়ে খোঁজ নিতে শুরু করে। সেখানে গিয়ে সে জানতে পারে ক্যারেন সেটম্যান প্রমোশন পেয়ে গেছে, আর গতরাতেই সেটা সেলিব্রেট করা হয়েছে। এই খবর শুনে তার মাথা ঘুরে যায়। যদি সেলিব্রেশন হয়ে থাকে, তাহলে মান্ডে কোথায় গেল? তার সন্দেহ আরো গভীর হয় যখন সে দেখে জেরি তাকে বারবার অদ্ভুতভাবে লক্ষ্য করছে, যেন সে কিছু জানে, কিছু লুকিয়ে রাখছে। ব্রেক টাইমে টুয়েসডে সরাসরি সেই বারে যায় যেখানে মান্ডে গিয়েছিল। তার ভেতরটা ধুকপুক করছে, একটা অজানা ভয় আর কৌতূহল তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে ওয়েট্রেসকে জিজ্ঞেস করে, গতকাল আমি কি একা ছিলাম? আর তখনই ওয়েট্রেস হেসে এমন একটা কথা বলতে শুরু করে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। তোমার কিছুই মনে নেই? তুমি তো। কথাটা এখানেই থেমে যায়, কিন্তু সে অসম্পূর্ণ বাক্যের মধ্যে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত, যা ধীরে ধীরে তাদের পুরো জীবনটাকে ভেঙে দিতে চলেছে। এখন প্রশ্ন একটাই, মান্ডে কোথায়? সে কি ধরা পড়েছে, নাকি এমন কিছু ঘটেছে যা কেউ কল্পনাও করতে পারেনি? আর জেরি, সে কি সত্যি সব জেনে গেছে? একটা ছোট্ট ভুল, একটা গোপন সত্য, আর 7টা জীবনের অস্তিত্ব, সবকিছু এখন ঝুলে আছে এক সূক্ষ্ম সুতোয়, আর সেই সুতোটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। ঘটনা এখান থেকেই ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে, কারণ টুয়েসডে যখন সেই বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছিল, তখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসে যে আগের রাতে মান্ডে একা ছিল না। সে জেরির সাথে দেখা করেছিল, আর শুধু দেখা না, তাদের মধ্যে হয়েছিল বেশ তীব্র একটা আলোচনা, এমনকি ঝগড়াও। এই তথ্যটা জানার পরেই টুয়েসডের মাথায় একটাই ভয়ঙ্কর চিন্তা ঘুরতে থাকে, তাহলে কি জেরি সত্যি তাদের গোপন পরিচয় জেনে গেছে? আর যদি জেনে থাকে, তাহলে তাদের সময় খুবই কম। এদিকে আর কোনো উপায় না দেখে তারা ঠিক করে সরাসরি জেরির সাথে কথা বলতে হবে, কিন্তু টুয়েসডে সেই পরিকল্পনা নিয়ে এগোনোর আগেই হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ায় একটা ব্ল্যাক ভ্যান। দুজন অচেনা লোক তাকে ঘিরে ফেলে এবং কোনো সুযোগ না দিয়েই তাকে জোর করে ভ্যানে তুলে নেয়। ভেতরে ঢোকার সাথে সাথেই তার ব্রেসলেট ডিঅ্যাক্টিভেট করে দেয়া হয়, মানে এখন তার বোনেরা আর তার অবস্থান ট্র্যাক করতে পারবে না, যেন সে মুহূর্তের মধ্যেই পৃথিবী থেকে হারিয়ে যায়। টুয়েসডেকে সরাসরি নিয়ে যাওয়া হয় চাইল্ড অ্যালোকেশন ব্যুরোতে, সেই ভয়ঙ্কর জায়গা যেখান থেকে কেউ সহজে ফিরে আসে না। সেখানে এক সিকিউরিটি অফিসার অ্যাড্রিয়ান নক্স তাকে দেখে স্পষ্টই অস্বস্তিতে পড়ে যায়, যেন সে বুঝতে পারছে এই মেয়েটার সাথে যা হতে যাচ্ছে সেটা ঠিক নয়। কিন্তু টুয়েস্টের ভয় কয়েক গুণ বেড়ে যায় যখন তার সামনে এসে দাঁড়ায় সেই নারী, ডক্টর নিকোলেট কেমিন। নিকোলেট অবাক হয়ে প্রায় প্রশংসার সুরেই বলে, তোমরা 30 বছর ধরে একটা পরিচয় বেঁচে আছো, সত্যি অসাধারণ। কিন্তু তার মানে এই নয় যে তোমরা
ঠিক কাজ করেছো। এরপরে সে টেরেন্সকে স্বার্থপর বলে আখ্যা দেয়। পরে সে নিজের ইচ্ছার জন্য 7টা শিশুকে লুকিয়ে রেখেছে, আর তারা সবাই মিলে এই পৃথিবীর বৈধ নাগরিকদের খাবার কেড়ে নিয়েছে। টুয়েস্টে শেষ চেষ্টা করে বোঝাতে তারা কাউকে ক্ষতি করেনি, সবকিছু একটা ভুল বোঝাবুঝি। কিন্তু এই সিস্টেমে সত্যের কোনো দাম নেই। নিকোলেট সঙ্গে সঙ্গে অর্ডার দেয় বাকি বোনদেরও খুঁজে বের করতে হবে। এই খবর যখন অ্যাপার্টমেন্টে পৌঁছায় তখন বাকি বোনেরা বুঝে যায় এখন তারা 5 জন। মানডে আর টুয়েসডে দুজনেই হারিয়ে গেছে। আতঙ্কে যখন তারা দিশেহারা, ঠিক তখনই বাইরে এসে দাঁড়ায় সশস্ত্র বাহিনী। কমান্ডার ঢুকেই কোনো কথা না বলে গার্ডকে গুলি করে ফেলে। তারপর টুয়েস্টের চোখের স্ক্যান ব্যবহার করে সহজেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। বোনেরা 1 সেকেন্ডও নষ্ট না করে সিক্রেট রুমে লুকিয়ে পড়ে, কিন্তু কমান্ডার বুঝে যায় তারা কোথায় লুকিয়েছে। সে জোরে জোরে চিৎকার করে বলে, সবাই বেরিয়ে আসো। ঠিক তখনই দেখা যায় একজন সেই থার্সডে। হঠাৎ করে থার্সডে ছায়া থেকে বেরিয়ে এসে এক গার্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর মুহূর্তেই শুরু হয়ে যায় এক তীব্র লড়াই। ছোটবেলা থেকে পাওয়া ট্রেনিং কাজে লাগিয়ে বোনেরা একসাথে লড়তে থাকে। তাদের প্রতিটা মুভ ছিল খুবই নিখুঁত, হিসাবি। তারা সত্যি শক্তিশালী, কিন্তু সমস্যা একটাই, সামনের পক্ষের হাতে আছে আধুনিক অস্ত্র। এই ভয়ঙ্কর সংঘর্ষের মাঝেই ঘটে যায় সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। সানডে মারাত্মকভাবে আহত হয়, আর নিজের বোনদের সামনে ধীরে ধীরেই তার প্রাণ চলে যায়। সেই মুহূর্তটা যেন সবকিছু থামিয়ে দেয়, কিন্তু থামার সুযোগ নেই, কারণ এখন তারা শুধু 4 জন। অন্যদিকে নিকোলেট বসে সবকিছু মনিটর করছে স্ক্রিনের মাধ্যমে। তার বিশ্বাস সে যা করছে তা মানুষের ভালোর জন্যই করছে। কিন্তু যখন সে দেখে এতক্ষণে তার টিম থেকে কোনো আপডেট আসছে না, তখন প্রথমবারের মতো তার চোখে একটু সন্দেহ ভেসে ওঠে। হয়তো সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করেছে, সে কি সত্যি সঠিক কাজ করছে? কিন্তু তার সহকারী সঙ্গে সঙ্গেই তাকে বুঝিয়ে দেয় দোষ তার না, দোষ সেই সব মানুষের যারা আইন ভেঙে সন্তান জন্ম দেয়। প্রত্যেককে তো একটা করে সন্তান দেওয়া হচ্ছে। এই যুক্তিতে সে আবার নিজেকে শক্ত করে নেয়, আর সঙ্গে সঙ্গেই নতুন অর্ডার দেয় বাকি সবাইকে খুঁজে বের করতে হবে, আর জেরিকে শেষ করে দিতে হবে। এদিকে বোনেরা বুঝতে পারে যে চোখ ব্যবহার করে আর্মি ভেতরে ঢুকেছে সেটা টুয়েস্টের, মানে সে আর বেঁচে নেই। এখন তাদের সামনে কোনো সহজ রাস্তা নেই। অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়া মানেই মৃত্যু, কারণ বাইরে প্রতিটা জায়গায় কড়া নিরাপত্তা, স্ক্যানার, ডিটেক্টর বসানো। তখনই ওয়েডনেসডে, যে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সে সিদ্ধান্ত নেয় সে যাবে জেরির কাছে। তারা একটা প্ল্যান করে ওয়েডনেসডের ব্রেসলেট মডিফাই করে তার ভেতরে লাইভ ফিড সেট করা হবে, যাতে বাকিরা তার সবকিছু দেখতে পারে। ফ্রাইডে তার টেকনোলজিতে অসাধারণ দক্ষতা, খুব সহজেই এই কাজটা করে ফেলে। সবকিছু প্রস্তুত হওয়ার পর ওয়েডনেসডে পৌঁছে যায় জেরির অফিসে। জেরি একটু অবাক হয়ে যায়, কারণ সে কখনো ক্যারেনকে এইভাবে ডিউটি স্যুট ছাড়া দেখেনি। কিন্তু সে জানে না তার দিকে তাক করে আছে এক স্নাইপার পাশের বিল্ডিং থেকে। ওয়েডনেসডে শান্তভাবে জেরির সামনে বসে প্রশ্ন করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই জেরির আসল চেহারা দেখায়। সে বলে যদি প্রমোশন তাকে দিয়ে দেওয়া হয় তাহলে সে এই গোপন তথ্য কাউকে বলবে না। তখন ওয়েডনেসডে একটা ট্রেজার বের করে, যেটা আসলে নকল, শুধু ভয় দেখানোর জন্য। কিন্তু জেরি সেটা বুঝতে পারে না। ভয় পেয়ে সে শেষমেশ সব খুলে বলে, কিন্তু তার কথায় বেরিয়ে আসে এক নতুন সত্য। সে আসলে তাদের গোপন পরিচয় জানে না। সে শুধু জানে নিকোলেট কেমিনের অ্যাকাউন্টে অবৈধভাবে অনেক টাকা ট্রান্সফার হয়েছে, আর সেই ট্রান্সফার করেছে ক্যারেন সেটম্যান নিকোলেটের ইলেকশন ক্যাম্পেইনের জন্য। আর এখানেই গল্পটা নেয় এক নতুন টুইস্ট, কারণ এখন প্রশ্নটা শুধু বেঁচে থাকার না, এখানে লুকিয়ে আছে আরো বড় কোনো ষড়যন্ত্র। ঘটনা যখন জেরির মৃত্যুর পর আরো গভীরে ঢুকে পড়ে, তখন ওয়েডনেসডে বুঝতে পারে এই পুরো সিস্টেমটা শুধু তাদের গোপন পরিচয় নয়, বরং অনেক বড় একটা দুর্নীতির জালকে ঢেকে রেখেছে। জেরি কন্ট্যাক্ট দেখানোর আগেই একজন স্নাইপার তাকে গুলি করে হত্যা করে ফেলে। আর মুহূর্তে ওয়েডনেসডে বুঝে যায় এখানে কেউ সত্য বের করতে চায় না, বরং সত্য লুকিয়ে রাখতে মরিয়া। সে দ্রুত জানালার পর্দা বন্ধ করে স্নাইপারের ভিউ ব্লক করে নিজেকে বাঁচায়, কিন্তু ততক্ষণে পুরো বিল্ডিং ঘিরে ফেলে সশস্ত্র বাহিনী। ভেতরে ঢুকে একের পর এক রুম সার্চ শুরু হয়, আর এক ফাঁকে একজন সৈন্য বাথরুমে ঢুকতেই ওয়েডনেসডে তাকে কৌশলে আক্রমণ করে ফেলে। তার ব্রেসলেট নির্ভর অস্ত্র ব্যবহার করে সে সৈন্যকে নিরস্ত্র করে ফেলে, এবং পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। একজন গার্ডের বন্দুক নিয়ে সে বাকি আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু সংখ্যা আর অস্ত্রের দিক থেকে তারা অনেক বেশি শক্তিশালী ছিল। তাই বাধ্য হয়ে সে কন্ট্যাক্ট ফাইল ডাউনলোড করার চেষ্টা করতে করতে 3য় তলা থেকে জানালা দিয়ে লাফ দেয়। উচ্চতা থেকে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়, কিন্তু থেমে যায় না। অন্যদিকে ফ্রাইডে তার টেকনোলজি স্কিল ব্যবহার করে তাকে রিয়েল টাইমে রুট গাইড করতে থাকে। কোথায় পালাতে হবে, কোন পথে সিকিউরিটি কম, সব নির্দেশনা দিয়ে সাহায্য করে। সাধারণ মানুষও সরকারের এই দমন নীতিতে বিরক্ত হয়ে ধীরে ধীরে ওয়েডনেসডে
মানুষের পাশে দাঁড়ায়, ফলে ভিড়ের আড়ালে সে পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক তখনই তাদের অ্যাপার্টমেন্টে হাজির হয় চাইল্ড ডিস্ট্রিবিউশন ব্যুরোর এক এজেন্ট অ্যাড্রিয়ান নক্স। স্যাটারডে তাকে চিনতে পারে, কারণ ক্যারেন পরিচয়ের মাধ্যমে তার সাথে তার আগেও পরিচয় হয়েছিল। অ্যাড্রিয়ান ভেতরে ঢোকার অনুমতি চায়, আর পরিস্থিতি সামলাতে স্যাটারডে তাকে বাইরে অপেক্ষা করতে বলে। পরে সে গোপনে ঘরে গিয়ে বোনদের সাথে আলোচনা করে বুঝতে চেষ্টা করে অ্যাড্রিয়ান আসলে কি জানে আর কেন তার আচরণ এত অস্বাভাবিক। অবশেষে স্যাটারডে তাকে ভেতরে আনে, কিন্তু অ্যাড্রিয়ান এমন আচরণ করতে শুরু করে যেন সে তার খুব কাছের কেউ, এমনকি আবেগপ্রবণ কথাবার্তা ও ঘনিষ্ঠ ইঙ্গিত দেয়, যা সবাইকে বিভ্রান্ত করে তোলে। ফ্রাইডে তখন প্রযুক্তিগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তার ব্রেসলেটে একটা চিপ বসিয়ে দেয়, যাতে ব্যুরোর সিস্টেম হ্যাক করা যায়। পরিকল্পনা অনুযায়ী স্যাটারডে এড্রিয়ানের সাথে বাইরে বের হয়। এই সুযোগে ফ্রাইডে ব্যুরোর সিস্টেমে ঢুকে পড়ে এবং বিশাল তথ্য ভান্ডারের অ্যাক্সেস পায়। সেখানে তারা চমকে যাওয়ার মতো একটি সত্য দেখতে পায়। ক্যারেন সেটম্যান নামের পরিচয়ের আড়ালে নিকোলেট ক্যামেনের ইলেকশন ক্যাম্পেইনে অবৈধভাবে কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে এবং এই পুরো স্কিমের সাথে বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র জড়িত। ওইদিকে ওয়েনেসডে নিজের লড়াই চালিয়ে যেতে থাকে, কিন্তু স্নাইপারের গুলিতে সে মারাত্মকভাবে আহত হয় এবং এক পর্যায়ে তাদের কিনারায় ঝুলে পড়ে। ঠিক তখনই অ্যাড্রিয়ান আর বাকি বোনেরা বুঝতে পারে এই লড়াই শুধু বাঁচার নয়, বরং পুরো সিস্টেম ফাঁস করার লড়াই। ফ্রাইডে ক্রায়ো ব্যাংকের সার্ভার হ্যাক করে জানতে পারে অবৈধভাবে জন্ম নেওয়া শিশুদের আসলে কোথায় রাখা হচ্ছে। তারা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। ক্রায়ো স্লিপ কোনো ঘুম নয়, বরং একটি ধ্বংস প্রক্রিয়া, যেখানে শিশুদের অজ্ঞান করে আসলে মেরে ফেলা হচ্ছে। এই তথ্য বের করার সময় তারা আবিষ্কার করে মানডে এখনো বেঁচে আছে, কিন্তু সে এখন নিকোলেট কেমেনের কাছে। এই পুরো সময়টাই সে আসলে তাদের বিরুদ্ধে কাজ করছিল। ধীরে ধীরে প্রকাশ পায় ভয়ঙ্কর সত্য। মানডে কখনোই নির্দোষ ছিল না। সে শুরু থেকেই এই পরিকল্পনার অংশ ছিল। তার উদ্দেশ্য ছিল একটাই, সব বোনকে সরিয়ে দিয়ে শুধু একা ক্যারেন সেটম্যান হিসাবে বেঁচে থাকা। এরপর শুরু হয় চূড়ান্ত সংঘর্ষ। অ্যাড্রিয়ান, থার্সডে এবং টুয়েসডে একসাথে ব্যুরোতে প্রবেশ করে, সিস্টেম হ্যাক করে লাইভ ডেটা রেকর্ড করতে থাকে, আর পুরো পৃথিবীর সামনে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর সত্য। শিশুদের হত্যা করে লুকানো হচ্ছে রাষ্ট্রীয় নীতির নামে। শেষে স্টেজে মুখোমুখি হয় থার্সডে আর মানডে। আবেগ, বিশ্বাসঘাতকতা আর সত্যের সংঘর্ষে দুজনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়। ঠিক সেই মুহূর্তে লাইভ স্ট্রিমে পুরো পৃথিবী দেখতে পায় ডক্টর নিকোলেট কেমেন আসলে কিভাবে এই নিষ্ঠুর সিস্টেম চালাচ্ছে। অ্যাড্রিয়ান গার্ডদের সাথে লড়াই করতে করতে স্টেজের দিকে এগোয়, আর একে একে সবাই সত্যের মুখোমুখি হয়। শেষ মুহূর্তে মানডে গুলিবিদ্ধ হয় এবং মৃত্যুর আগে সে শুধু একটাই কথা বলে। তার উদ্দেশ্য ছিল শুধু তার ভবিষ্যৎ সন্তানদের বাঁচানো, কিন্তু সেই ভালোবাসাই তাকে ভয়ঙ্কর পথে নিয়ে গেছে। তার মৃত্যুর পর পুরো সিস্টেম ভেঙে পড়ে। নিকোলেট কেমেন গ্রেপ্তার হয়, আর ওয়ান চাইল্ড পলিসি বাতিল করা হয়। বোনদের মধ্যে কেউ বেঁচে থাকে, কেউ হারিয়ে যায়, কিন্তু তাদের এই লড়াই ইতিহাস হয়ে যায়। একটা এমন গল্প যেখানে ভালোবাসা, ভয় আর নিয়ন্ত্রণের মাঝখানে দাঁড়িয়ে মানুষ নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধ করছিল। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।